সেন্ট জেভিয়ার্স কলেজে ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করেছি, আর তারপরে আইআইটি বম্বে থেকে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে মাস্টার্স করেছি। So first time I'm sitting with an IITian, that's my honor. Truly. তুমি মানে পাজলড নও বা কনফিউজ নও যে না চাকরি থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে আমি আজকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি। মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক লাইক দ্যাট। হ্যাঁ, এবং তখন কি প্রবলেমটা হয়ে যায় বলো তো, তখন না হয় তোমার চাকরি ভালো করে, না হয় তোমার কন্টেন্ট ভালো করে। কখন তোমার নতুন চাকরির খোঁজ করা উচিত? কখন? যখন তোমার চাকরির দরকার নেই তখন। I know very few people যারা নিজের প্যাশন ফলো করে। তার চেয়েও কম এমন মানুষ আছে যারা নিজের প্যাশন আর প্রফেশন দুটোকে একসঙ্গে কন্টিনিউ করছে। ওকে, সো এটা আমার খুব বিস্ময় লাগে যে তুমি কি করে এই ব্যাপারটাকে দুটোকে একসঙ্গে ম্যানেজ করছো। আমি কতটা টাইম ডেডিকেশন দিয়ে করব আমার কাজটা, কারণ 24 ঘন্টা তো আমি আমার অফিসের কাজ করতে পারবো না, সেটা কেউ এক্সপেক্ট করে না। কারণ আমি 10 ঘন্টা করলাম, 11 ঘন্টা করলাম, ঠিক আছে, সেটার মধ্যে যেন আমি কোনো ফাঁকি না দিই, আমার যেন 110% আমি একদম দিয়ে দিলাম। তারপরে আমার ফ্যামিলি টাইম থাকে একটা, তারপরে আমার একটা প্যাশন টাইম। ওইটুকু সময়টা ধরো দিনে 1 ঘন্টা, বা দিনেও হয়তো নয়, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, সেটা যদি আমরা তো বার করতে না পারি, তাহলে আমার মনে হয় যে আমি শিখিনি আমার সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো। আমরা আজকাল তো অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে কথা বলি খুব কম। আমরা সারাক্ষণই ওই মোবাইলেই ব্যস্ত হয়ে পড়েছি বা ওটিটি দেখছি। সেক্ষেত্রে মানুষের গল্প জানাটা না আমাদের হয় না, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিনে যেগুলো দেখি সেগুলো সবসময়তেই সাধারণ মানুষের গল্প নয়, বেশ কিছু রং চড়িয়ে বানানো গল্প। কোনো রকমের মেকআপ নেই, কোনো রকমের দামি সেট নয়, জাস্ট গল্প। এই গল্পটাকে শোনা দেখা খুব জরুরি। গল্প করতে শেখা উচিত আমাদের। যেদিনকে আমরা গল্প করতে ভুলে যাব, সেদিনকে আমরা হাঁপিয়ে যাব, সেদিনকে আমরা শেষ হয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ফিল্টার নয়েজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওয়েলকাম শুভম দা, কেমন আছো? থ্যাংক ইউ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি একদম বিন্দাস। তো কি চলছে এখন লাইফে? লাইফে কাজ চলছে, অফিস চলছে, ভিডিও বানানো চলছে, এই আর কি। তো হঠাৎ করে কর্পোরেট লাইফের সাথে সাথে ভিডিও বানানোর কথা কেন মাথায় আসলো? হঠাৎ করে নয়, অ্যাকচুয়ালি আমি অনেক ছোটবেলা থেকেই পাড়াতে, স্কুলে, তারপরে ধরো কলেজে, ইউনিভার্সিটিতে প্রচুর নাটক করেছি। নাটকের স্ক্রিপ্ট লিখতাম আমি। এই নয় যে আমি মানে অন্যদের নাটকই করতাম, নাটকের স্ক্রিপ্ট লিখতাম। এমনকি অনেক গল্প থেকে আমি স্ক্রিপ্ট লেখা খুব পছন্দ করতাম। সবাইকে নিয়ে মিলে মিশে আমি অভিনয় করতাম। তো স্টেজ ফ্রি ছিলাম আমি পুরো একদম। তো তারপর থেকেই আমি আস্তে আস্তে মানে এই অভিনয় বলো, এটা আমার একটা প্যাশনের মধ্যে চলে এসেছিল। তারপর যা হয় আর কি, শর্ট ফিল্ম করতাম। কিন্তু এখন তো শর্ট ফিল্মের বাজারটা অনেকটাই ধরো একটুখানি স্যাচুরেটেড হয়ে গেছে। কোভিড চলে এলো, তো কোভিডের সময় তো আমি দেখলাম যে নিজে নিজেই করি, মানে সবাইকে মিলেমিশে তো হচ্ছে না, তো বাড়িতে থেকে থেকে নিজে নিজেই করি। তারপর থেকে ধরো এই একলা ভিডিও করা বা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাতে আমার ভিডিও আপলোড করা, এটা একটা ট্রেন্ডের মধ্যেই চলে এসেছে। এখন করি, লোকের হয়তো ভালো লাগছে, সেজন্য করতে পারি আর কি। পারফেক্ট। সো একাডেমিক্যাল লাইফটা একটু বলো, যে কি করে কি আজকে এই জায়গাটায় পৌঁছানোর জার্নিটা। হ্যাঁ, একাডেমি লাইফ, যদিও তার সঙ্গে আমার ভিডিওর খুব একটা সম্পর্ক নেই। ওকে। আমি হাওড়াতে থাকি, এখনো হাওড়াতেই থাকি। এখানেই আমি একটি বাংলা মিডিয়াম স্কুল, শিবপুর, খুব বড় নাম স্কুলটার, শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয়, মনে থাকবে। হ্যাঁ, মানে বেশ বড় নাম স্কুলটা। ওখানে আমি পড়াশোনা করেছি ক্লাস 12 অবধি। তারপরে আমি সেন্ট জেভিয়ার্স কলেজে ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করেছি, আর তারপরে আইআইটি বম্বে থেকে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে মাস্টার্স করেছি। ওকে, সো আইআইটিএন। হ্যাঁ, মানে ওই বিটেক নয়, মাস্টার্স করেছি। স্টিল আইআইটিএন। একদম। সো ফার্স্ট টাইম আই এম সিটিং উইথ অ্যান আইআইটিএন, দ্যাটস মাই অনার ট্রুলি। সো আইআইটি থেকে কি এই নাটকের প্রতি ঝোঁকটা না একদম? না না না, এটা একদমই মানে আমাদের পাড়াতে একটা ক্লাব ছিল, শিবপুর অভিযাত্রী দল বলে। আর তখন না পাড়াতে বেশ একটা কালচারাল ওই ব্যাপারটা খুব ছিল। এখন আমি সেটা দেখছি যে একটু কমে গেছে।
তো তখন কি হতো, সারা বছর ধরে এই কোনো না কোনো একটা প্রোগ্রাম লেগেই থাকতো। এই ধরো এই ডিসেম্বর মাসে পাড়াতে কিছু একটা কালচারাল ফেস্ট টাইপের হচ্ছে, তারপরে আবার একটুখানি গরম কমলে আমরা অন্য ক্লাবে গিয়ে পারফর্ম করতাম। রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, নজরুল জয়ন্তী হচ্ছে, পুজোর পরে কিছু একটা বিজয় সম্মেলনী হচ্ছে, ছোটখাটো নাটক, নাচ, আবৃত্তি চলতেই থাকছে। প্লাস স্কুলে ধরো অ্যানুয়াল ফাংশন হচ্ছে, বা অন্য কোথাও আমি কম্পিটিশনে যাচ্ছি করতে। আর তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজে গিয়ে সেখানেও একটা বিশাল এক্সপোজার পেয়েছিলাম। ওখানে একটা আমাদের সোসাইটি টাইপের ছিল, বেঙ্গলি লিটারেরি সোসাইটি বলে, বিএলএস বলতাম। সেখান থেকে আমরা প্রচুর বাংলা নাটক করেছি। তো কাজেই নাটকের ব্যাপারটা বলতে পারো একদম ছোট থেকে আমার মধ্যে ছিল। আই নো ভেরি ফিউ পিপল যারা নিজের প্যাশন ফলো করে। ওকে, সো ইট ইজ আ ভেরি টাফ ডিসিশন আই মাইট সে, যে না আমি গতানুগতিক যে একাডেমিটা পারসিউ করেছি, একাডেমিক্যাল লাইফটা পারসিউ করেছি, সেটার বাইরে গিয়ে আমি নিজের প্যাশন ফলো করব। তার চেয়েও কম এমন মানুষ আছে যারা নিজের প্যাশন আর প্রফেশন দুটোকে একসঙ্গে কন্টিনিউ করছে। ওকে, সো এটা আমার খুব বিস্ময় লাগে যে তুমি কি করে এই ব্যাপারটাকে দুটোকে একসঙ্গে ম্যানেজ করছো, প্রফেশন এন্ড প্যাশন। দেখো, আমার মনে হয় যে করাটা খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। আমি প্রচুর মানুষকে চিনি যারা পেশাগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। মানে আমরা কি করি, আমরা যদি মানে কাজ নাও করি তাহলেও দুনিয়া তো অচল হয়ে যাবে না, স্তব্ধ হয়ে যাবে না, চলবে। আমি প্রচুর ডাক্তারকে চিনি যারা সারাক্ষণ ধরে রুগী দেখছেন, তারপরে অপারেশন করছে। রাত্রিবেলাতে তারা হয়তো কেউ বেহালা বাজাচ্ছে বা গান করছে। মানে আমি বলতে চাইছি যে খুব ডিফিকাল্ট কোনো প্রফেশনে থাকার পরেও কিন্তু মানুষজন তাদের প্যাশনটা ফলো করতে পারে। এবার যেটা শিখতে হয় আমাদের সবাইকে, সে যে মানে যে কাজটাই করুক না কেন, সেটা হচ্ছে যে একটা টাইম ম্যানেজমেন্ট। যে আমি কতটা টাইম ডেডিকেশন দিয়ে করব আমার কাজটা। কারণ 24 ঘন্টাতে আমি আমার অফিসের কাজ করতে পারবো না, সেটা কেউ এক্সপেক্ট করে না। তখন আমি 10 ঘন্টা করলাম, 11 ঘন্টা করলাম, ঠিক আছে, সেটার মধ্যে যেন আমি কোনো ফাঁকি না দিই। আমার যেন 110% আমি একদম দিয়ে দিলাম। তারপরে আমার ফ্যামিলি টাইম থাকে একটা, তারপরে আমার একটা প্যাশন টাইম থাকে। ওইটুকু সময়টা ধরো দিনে 1 ঘন্টা, বা দিনেও হয়তো নয়, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, সেটা যদি আমরা কেউ বার করতে না পারি, তাহলে আমার মনে হয় যে আমি শিখিনি আমার সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো। এবং এই জিনিসটা ছোট থেকেই সবারই শেখা উচিত যে আমার এই সময়টাতে আমি এই কাজটাই করবো। সো মানে ইজ দেয়ার এনি ট্রিক টু লার্ন টাইম ম্যানেজমেন্ট? লাইক আমি দেখি আজকাল ইউটিউবে প্রচুর অ্যাড আসে, ঠিক আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা নিজেদের চ্যানেল থেকে কোর্স বিক্রি করছে। সিম্পলি কোর্স বিক্রি করে বলছে যে হাউ টু ম্যানেজ ইউর টাইম, হাউ টু গ্রো ইন ইউটিউব, হাউ টু বি ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, লার্ন চ্যাট জিপিটি ইন আ ওয়েবিনার। একদম So, like, how do you see those? Like, is it worth our money? Is it worth our time? দেখো, ইউটিউবে না তো এখন প্রচুর এরকম লার্নিং কোর্স চলে এসেছে। আমি এরকম অনেক দেখেছি, যেহেতু আমি ধরো আমি ইনস্টাগ্রাম বা ফেসবুক করি, এখন প্রচুর ভিডিও আপলোড করি। সেখানে বলছে যে তোমার ইয়েতে অ্যাকাউন্টে কত ফলোয়ার আছে, 100 200, তুমি আমাদের এই কোর্সটা করো, 15 দিনের মধ্যে তোমার 2000 ফলোয়ার হয়ে যাচ্ছে। এটা তো একটা উদাহরণ দিলাম আমি। এবার তুমি যদি এর ভেতরে ঢোকো তাহলে তুমি দেখবে তুমি যে ফলোয়ার গুলো পাচ্ছ তার বেশিরভাগই হচ্ছে ফেক ফলোয়ার। মানে সেখানে তোমাকে বট ক্রিয়েট করে তোমাকে ফলোয়ার তৈরি করে দিচ্ছে, বট দিয়ে ফলোয়ার তৈরি করে দিচ্ছে। তুমি খুব সহজে এটা যে কেউ অ্যাকচুয়ালি ভেরিফাই করতে পারবে। ধরো তোমার মনে হলো কাউকে দেখে যে আচ্ছা এই যে কন্টেন্টটা বানাচ্ছে খুব একটা তো আহামরি কিছু নয়, তা সত্ত্বেও সেই ছেলেটি বা মেয়েটার প্রায় 15,000 কি 20,000 ফলোয়ার হয়ে গেছে। কিচ্ছু করতে হবে না, জাস্ট ফলোয়ারের ওখানে যাও, ক্লিক করো যে কারা কারা ফলো করছে, তুমি 4-5টা র্যান্ডামলি তুলে দাও। তুমি দেখবে যে ওই যে ফলোয়ার গুলোকে তুমি তুললে তারা হচ্ছে তাদের তুমি অ্যাকাউন্টে কিচ্ছু পাবে না। মানে তারা এরকম 80,000 জনকে ফলো করে রেখে দিয়েছে কিন্তু কোনো পোস্ট করেনি। বা তাদের নিজেদের ফলোয়ারের সংখ্যা হচ্ছে প্রায় 10,000, অথচ একটাও পোস্ট নেই, নামগুলো অদ্ভুত, কোনো প্রোফাইল ফটো নেই, কেমন করে হচ্ছে? তো অফকোর্স এখন এআই চলে আসার পরে চ্যাট বট যেভাবে তৈরি হচ্ছে, তো এগুলো খুব সহজে করা যায়। আর মানে ধরো টাইম ম্যানেজমেন্ট, আমার মনে হয় না এটা কেউ শিখতে পারে বলে কারোর কাছ থেকে। মানে আমি ইউটিউব ভিডিও করে বলে দেবো যে তুমি দিনে 5 মিনিট
ধরে দাঁত মাজবে, 10 মিনিট Correct, ধরে correct. খবরের কাগজ পড়বে, এটা তো হয় না। Right. তোমার যদি খবরের কাগজ পড়তে আধ ঘন্টা সময় লাগে তাহলে সেটা লাগবে, তোমার যদি চান করতে 2 মিনিট সময় লাগে তাহলে সেটা তোমার লাগবে, তুমি একজনের সঙ্গে অন্যজনের তুলনা করতে পারো না। কাজে এইগুলো ওই লার্নিং ওই দিয়ে কিছু হয় না। হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে ধরো কোনো কোর্স যদি আমাকে শিখতে হয়, যে আজকে আমি ধরো পাইথন শিখবো, আজকে আমি ডেটা সায়েন্স শিখবো, আজকে আমি শেয়ার মার্কেট সম্বন্ধে শিখবো, যেটা তুমি শিখতে পারো না নিজে থেকে বা শিখলে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে ওই কোর্সটা আমার মনে হয় যে ঠিক আছে। বাট বাকিগুলো ওই ফলোয়ার বাড়িয়ে দাও, টাইম ম্যানেজমেন্ট শেখো, কিভাবে নিজেকে আরো স্মার্ট করবো, এইগুলো হয় না। নিজের মতো থাকলে হবে, না হলে সম্ভব না। পারফেক্ট। সো হোয়াট ইজ ইয়োর লাইক কি টু সাকসেস? আমি ঠিক বলবো না, মানে তুমি কি ফলো করো টু নট অনলি ম্যানেজ ইয়োর টাইম, ঠিক আছে, আদারওয়াইজ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশনে গ্রো করতে গেলে কি করতে হবে? অনলি গুড কন্টেন্ট ইজ দ্য কি? না, একটুখানি ট্রেন্ডি কন্টেন্ট বানানোর দরকার আছে। ওকে, একটু ইলাবোরেট করো। হ্যাঁ, ধরো মানে সব থেকে ভালো হয় যখন কোনো পার্টিকুলার কোনো ইভেন্ট চলে, এ ধরো T20 ওয়ার্ল্ড কাপ চলছে বা ইউরো কাপ চলছে, বা যখন এমনি ধরো ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়, অলিম্পিক হয়, এগুলো তুমি খেলার দিক দিয়ে বললাম, বা ধরো ধরো পুজো, যে কোনো পুজো হতে পারে, বা ধরো আর বাঙালির তো 12 মাসে 13 বাঙালি 12 মাসে 13 আছে। পার্বণ লেগে আছে, বা ধরো তুমি ঈদের সময় ধরো কেউ ধরো বিরিয়ানি জাকারিয়া স্ট্রিটে গিয়ে করছে, বা বড়দিনের সময়তে, এই এই যে পার্টিকুলার কিছু সময়গুলো থাকে না, ওই সময়তে ওই রিলেটেড কিছু কন্টেন্ট বানানোটা খুব দরকার। তাহলে কি হয়, তাহলে গ্রোথটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে যেটা তোমাকে কন্টিনিউ করতে গেলে যেটা মানে ফলো করতে হবে সেটা হচ্ছে ঠিক আছে, আমি একটা বছর তো এগুলো করলাম, আমার এক বছরে ধরো 12 মাসে 13 পার্বণ, আমি 13x2 খুব বেশি আমি বলে ফেললাম 26খানা ভিডিও আমি এর উপরে করে ফেললাম। নেক্সট বছরে আমি কি করব? আমি তো এক বছরের জন্য ভিডিও বানাচ্ছি না। না, তুমি রিপিট করতে পারবে না। হ্যাঁ, তুমি রিপিট করতে পারবে, তুমি দুর্গাপুজো নিয়ে 5টা কন্টেন্ট তৈরি করতে পারবে, কিন্তু তুমি সরস্বতী পুজো নিয়ে কি 7খানা কন্টেন্ট তৈরি করতে পারবে? সম্ভব নয়। তুমি 25শে ডিসেম্বর নিয়ে কতগুলো কন্টেন্ট তৈরি করবে? তোমাকে তো এখানে, তুমি তো খেলতে এসছো, অনেকদিন ধরে তুমি থাকবে মার্কেটে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে প্রথম কথা হচ্ছে এইগুলো করে তুমি তোমার ওই ফলোয়ারটা বলো বা পেজটাকে বলো একটা মোটামুটি তৈরি করে নাও, 1-1.5 বছর সময় দাও, তৈরি করে নাও, সময় লাগবে। তারপরে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, বা ধরো তুমি যে সোসাইটিতে বিলং করো সেখানে তুমি যা দেখছো, সোসাইটিতে মানে যা খুশি হতে পারে, তুমি রাজারহাটে থাকতে পারো, তুমি দমদমে থাকতে পারো, তুমি হাওড়ায় থাকতে পারো, সবসময় যদি তোমাকে হাই সোসাইটিতে থাকে তাদের জন্য ভিডিও বানাতে হবে তার কোনো মানে নেই। তুমি যে সোসাইটিতে থাকো সেরকম ভিডিও বানাও, সেই লোকেরা রিলেট একদমই, মানে তোমার টার্গেট অডিয়েন্সকে তুমি ঠিক করে দাও, এই হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স, যারা রিলেট করতে পারবে, এবং সেই বিষয়গুলোকে নিয়ে তুমি ভিডিও বানাও। কারেক্ট। এইবারে যেটা হয়ে গেছে, হয়তো তুমি এটা প্রশ্ন করতে পারতো, আমি বলে ফেলছি যে লোকজন খুব মানে নোংরা কন্টেন্টও বানায়, আবার আমি চেষ্টা করি যে সেইভাবে খারাপ কিছু না বলে কোন রকমের পুরো ফ্যামিলি একসাথে বসে ফ্যামিলি একসাথে বলতে পারো, বা সেরকম মানে সেরকম 90-এর বাংলা সিনেমা না হলেও অন্তত বলতে পারো যে একটু সুস্থ আলোচনার মাধ্যমে। এবার এই ব্যাপারটা লোকজনের মানে ওপিনিয়নের উপর ডিপেন্ড করে, কে কিরকম ভাবে কোন কন্টেন্টকে নোংরা বলবে, কোন কন্টেন্টকে সুস্থ বলবে। লোকজন করছে কিছু কন্টেন্ট, সেটা লোকজন ওই খায় বাংলা ভাষায় বলতে গেলে। বাট হ্যাঁ, আমার মনে হয় যে একটুখানি সুস্থ স্বাভাবিকভাবে কন্টেন্ট তৈরি করলে তুমি থাকবে, তুমি হারিয়ে যাবে, মার্কেটে থাকবে। ওকে, সো হাউ ডু ইউ সি মোস্টলি দ্য রোস্টিং ভিডিওস এন্ড দ্য ভিডিওস হুইচ ইনক্লুড স্ল্যাংস? ঠিক আছে, যাদের ইউএসপি ওটা, আমার নিজের কত কি গুণাবলী আছে সেই সম্পর্কে আমি অবগত নই, কিন্তু একে ক্রিটিসাইজ করব, ওকে গালাগাল করব, তোমার এই কাজ বাজে, তোমার ওই কাজ বাজে, বা শুধুমাত্র কন্টেন্ট চালাচ্ছি আমি, মানে শুধুমাত্র গালাগাল ব্যবহার করে বিভিন্ন নতুন নতুন গালাগাল আবিষ্কার করে আমি ফেমাস হয়ে যাচ্ছি। ঠিক আছে, আই হ্যাভেন্ট সিন এনি অফ ইয়োর ভিডিওস হুইচ মানে ডিলস উইথ দোজ। ঠিক আছে, তো তুমি কেন বানাও না, বা যদি না বানানো সেটাকে তুমি যদি ভুল মনে করে থাকো, কেন ভুল মনে করে থাকো? দেখো, রোস্টিং আমি অ্যাকচুয়ালি অনেক চ্যানেল দেখেছি যারা খুব ভালো রোস্ট করে। হ্যাঁ, মানে এত ক্রিয়েটিভ ভাবে রোস্ট করবে। বাংলাদেশের বেশ কয়েকজন আছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও বাংলা চ্যানেলে যারা ধরে বাংলা সিনেমাগুলোকে নিয়ে যখন রোস্ট করে তোমার দেখতে দারুণ লাগে, কিন্তু এরা কাউকে পার্সোনালি অ্যাটাক করে না। কারেক্ট। এরা যেটা করতে চায় সেটা হচ্ছে যে এরা ভুলটা ধরাতে চাইছে, যে তুমি ক্রিঞ্জি কন্টেন্ট, তুমি ক্রিঞ্জি কন্টেন্ট কেন বানাচ্ছ, মানে বা ক্রিঞ্জি সিনেমা তুমি কেন বানাচ্ছ, তুমি এই ধরনের স্ক্রিপ্ট কেন লিখবে? আর দুনিয়া তো অনেক এগিয়ে গেছে,
যেখানে এত ভালো ভালো কাজ হয় সেখানে তুমি কেন আমরা ওখানেই পড়ে থাকবো? এইগুলোকে আমি রোস্ট বলবো না, যদি এগুলো রোস্ট হিসেবেই কনসিডার করা হচ্ছে, বাট আমি এগুলোকে রোস্ট বলবো না। এগুলো হচ্ছে একটা বলতে পারো একটা ওই আই ওপেনার টাইপের আর কি। হ্যাঁ, তো সেইগুলো আমার মনে হয় যে ঠিক আছে। এবারে কিছু হয় যে জোর করে, মানে দরকার নেই করবার, মা বাবা তুলে গালাগাল দিচ্ছে, বডি শেমিং করে কাউকে একটা ওরকম টার্গেট করে নিল, আমি একে ইয়ে করবো। এবারে কি হয়, ওরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি বানিয়ে ফেলেছে, 2-3 জন মিলে একে গালাগাল দিচ্ছে, সে থেকে গালাগাল দিচ্ছে, এরকম একটা ট্রায়াঙ্গেল টাইপের হয়ে গেছে, সবাই সবাই গালাগাল দিয়ে যাচ্ছে। তাতে ভিডিওতে বলছে দাদা এই দাদা ওই বলেছে, তুমি আর উত্তরে কিছু বলো, দাদা উত্তরে কিছু বলো, এরকম করে হচ্ছে। বা তাদের ওর মধ্যেই ভিউজ হচ্ছে, কিন্তু সেই ভিডিওগুলো কতদিন চলবে? আজকে আমি একটা 1 মিলিয়ন ভিউজ পেয়ে গেলাম, কিন্তু লোকে কি সেটা কি পেলো? লোকজন কি পেলো? কলতলার ঝগড়াটা শুনে আমার লাভটা কি হয়েছে? কিছু লাভ হয়নি। যে ইউটিউবার গুলো করলো তাদের ঘরে আজকে 50 কি 60 হাজার টাকা চলে এসছে ওই 1 মিলিয়ন ভিউটা থেকে। বাট আমার আমি কি করলাম সেটা দেখে? কিচ্ছু লাভ হলো না, আমার সময়টা নষ্ট হলো। সেই সময়টা আমি অন্য কোনো কাজে লাগাতে পারতাম। তার মানে আমি টাইম ম্যানেজমেন্ট আমার ভুল করলাম। এইখানে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা চলে এলো। এই যেহেতু আমরা এই ভুলভাল জিনিসগুলো দেখি, অ্যাকচুয়ালি ওইখানেই আমাদের টাইমটা পুরো শেষ হয়ে যায়। রাইট। গালাগাল দিয়ে ভিডিও বানাতে বা কাউকে এরকম ভাবে অকথ্য ভাষায় খিস্তি করতে, মানে আমার একদমই ভালো লাগে না, খুবই রুচিতে বাধে। মানে আমি কেন করব? মানে আমি কি সেটা আমার ডেইলি লাইফে ইউজ করি ওই রকম ভাবে ভাষাটা, না আমি করি না? হ্যাঁ, তার মানে এই নয় যে আমি সবসময় বিশাল একদম সাধু পুরুষ সেজে আছি। ডিসেন্সি বন্ধু-বান্ধবের সঙ্গে তো হবেই, অফকোর্স সেটা হবে, কিন্তু হ্যাঁ মানে ওই রকম যদি রিলেটেড কোনো ভিডিও বানাতে হয় তাহলে হয়তো আমাকে ইউজ করতে হলো। বাট সেটাই তো খালি আমার কনস্ট্যান্ট হতে পারে না। আমি তো সবার সঙ্গে এভাবে কথা বলি না। বাট কিছু কিছু ভিডিও দেখলে আমার মনে হয় যে তারা যেন ওইভাবেই কথা বলছে, তারা যেন সারাক্ষণ খালি ঝগড়াই করে যাচ্ছে। ওই মানে আমার যেটা মনে হয় যে ক্রিয়েটিভিটিটা একটুখানি কমে গেছে সেসবের দিক, মানে যারা করছে। তখন ক্রিয়েটিভিটি যেই কমে যাবে তোমাকে তখনই সেই কলতলার ঝগড়াটাকে আনতে হবে। সেটা লোকজন যদি ওই দেখা হয় না যে তোমার ঝগড়া হচ্ছে পাশের বাড়িতে, লোকজন দেখছে উঁকি মেরে, সেটা তো ভিউ হচ্ছে নাকি? প্রচুর ভিউ হচ্ছে। ভিউ মানে কি? মানে একদম রিয়েল ভিউ হচ্ছে, লোকে মজা নিচ্ছে। তোমার যদি সেই মজা নেওয়াতে ভালো লাগে, তোমার যদি মনে হয় ক্রিয়েটিভ তুমি। সো একটা প্রসঙ্গ বারবার খুব উঠে আসে, মোস্টলি ফেসবুক বা ইনস্টাগ্রামের যে অডিয়েন্স, ঠিক আছে, তারা কি এখনো এই রুচির দিকটাতে, শুধু আমি অন্য কিছু বলছি না, এই রুচির দিকটাতে একটু পিছিয়ে আছে? এটা অডিয়েন্সের দোষ নয়, ওকে, একদমই অডিয়েন্সের দোষ না। আমি অন্তত বাংলা কন্টেন্টের ক্ষেত্রে বলতে পারি, যেহেতু মানে বাজে দেখানো হচ্ছে, তাই বাজে দেখানো হচ্ছে, বাধ্য হচ্ছে। এর কারণ হচ্ছে কন্টেন্ট ওয়াইজ কোয়ালিটি কন্টেন্ট খুব কম তৈরি হচ্ছে, এবং সেটা শুধুমাত্র ইনফ্লুয়েন্সারদের কন্টেন্ট আমি বলবো না। ওকে, সেখানে হয়তো বাংলা সিনেমা, বাংলা ওটিটি কন্টেন্টের দিক থেকে কোয়ালিটি একটু হলেও কমেছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি সবসময়তেই বাংলা কন্টেন্ট দেখি, বাংলা সিনেমা দেখি, পাশে দাঁড়াবো, সবকিছু করবো, কিন্তু তাই বলে তো আমি এই নয় যে আমি সবকিছুকে ভালো বলবো। আমার মনে হয় যে কোয়ালিটি হালকা হলেও কমেছে। তা সেক্ষেত্রে যারা ধরো বাংলা দেখতে পছন্দ করে, যারা ভাষাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছে, যারা বাংলা ভাষাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা কি দেখবে? সবারই তো জীবনে একটা বিনোদনের দরকার আছে। সবাই তো আর ওই রকেট সায়েন্স এর কাজ করছে না, বা সবাই তো বাড়িতে ফিরে বিশাল কিছু রিসার্চ করে ফেলছে না। সাধারণ মানুষ সবাই, তারা কি দেখবে? মোবাইল ঘাঁটতে 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 তাই দেখছে। এবার তোমার যদি ওই রকমই হয় কন্টেন্ট, তাই চলবে, কিছু করার নেই না তখন। সো আমি যতগুলো তোমার ভিডিও দেখেছি, সো আই লাভ ইউর অ্যাকসেন্ট। এবার আমি জানতে চাই যে এই অ্যাকসেন্টটা কি তুমি তৈরি করেছো যে এই ভিডিওর জন্য করতে হবে? বিকজ ওটা একটা ভীষণ একটা কমিক অ্যাড করে তোমার মধ্যে, ভ্যালু অ্যাড করে তোমার ভিডিওগুলোর মধ্যে। সো তুমি কি জানতে যে না, আমার ভয়েসটা একটু টুইক করে যদি আমি কথা বলি তাহলে ভিডিওটা বেশি চলতে পারে? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইগুলো তো ওই রিল ফিলে তো অতজন সবাই করতে চায় না। ওই ভয়েস মডুলেশন বলে যে ব্যাপারটা হয়, যে তোমাকে কোথায় গিয়ে আমাকে পিচটাকে হাইতে রাখতে হবে, লোতে রাখতে হবে, এই জিনিসগুলো আমরা সবসময় খেয়াল করি না। ওই 1.5 মিনিটের ভিডিওর মধ্যে হয়ে যাচ্ছে তো। কিন্তু এটা খেয়াল রাখা একটুখানি দরকার। এগেন, এটা কিন্তু আমার শেখা। যখন আমি আবৃত্তি করতাম বা ধরো নাটক করেছি, তখন কোন জায়গাতে আমি কখন কি কথাটা বলবো, কতটা জোরে বলবো কি আস্তে বলবো, বিভিন্ন চরিত্র করেছি। ইনফ্যাক্ট মানে যখন আমি ছোট ছিলাম, ধরো ক্লাস 8-9-এ পড়ছি, তখন ওই ধরো সুকুমার রায় ঝালাপালা করছি, সেখানে আমি পণ্ডিত মশাই হচ্ছি, যেটা একটি বৃদ্ধ চরিত্র।
সেখানে কিভাবে কথা বলতে হবে, এই জিনিসগুলো শেখাটা খুব দরকারি। তো সেগুলো থেকেই আমার এখন আপনা আপনি হয়ে যায়। আদারওয়াইজ একটা মোনোটোনাস হ্যাঁ, ব্যাপার লাগবে, মোনোটোনাস ব্যাপার হয়ে যাবে। আমি সমস্ত ক্যারেক্টারে একদম একই রকম সব ভাবে কথা ক্যারেক্টারে আমি বলবো। একই রকম করছি, এটা মোনোটোনাস হয়ে যাবে। ওকে, সো যেহেতু তুমি অলরেডি নাটকের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, যেহেতু সিনেমা নিয়ে অনেক কথা হলো, তাহলে একটু সিনেমায় ঢুকি। ঠিক আছে। সো বহু যুগ ধরে, মানে যখন থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের সময়টা শেষ হয়েছে, তখন থেকেই এটা আমার ব্যক্তিগত মতামত যে বাংলা সিনেমা কেন জানি না 100 বছর আবার পিছিয়ে গেছে। সেই আমরা গতানুগতিক সিনেমা দেখে এসেছি, ক্রিঞ্জ মুভিজ, ঠিক আছে। সো তোমার কি মনে হয় যে ভালো সিনেমা বাংলায় তৈরি করা সম্ভব, না সারা জীবন আমরা এই বস্তা পচা দেখে যাব? ভালো সিনেমা অবশ্যই তৈরি করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে যেটা তোমার দরকার সেটা হচ্ছে যে ভালো কাজ করবার ইচ্ছে, সেটা তো প্রথম কথা। কারণ অনেক সময়তেই কি হয় যে ওই আমি ধরো 50 লাখের একটা সিনেমা বানালাম, সেখান থেকে আমি 1 কোটি টাকা ইনকাম করলাম, আমার সবকিছু খরচা উঠে গেল, আমার একটা প্রফিট হয়ে গেল, এই চিন্তাটা যেই চলে আসবে তখন তুমি আর কিছু বানাতে পারবে না নতুন করে। আর একটা হচ্ছে যে আর্থিক জোর থাকতে হবে। মানে ধরো আমি এমন প্রডিউসারের কাছে গেলাম যে ওই রকমই সিনেমা বানিয়ে এসছে, 10-15টা কমার্শিয়াল বাংলা সিনেমা, যেখানে সে জানে যে হ্যাঁ আমার তো মোটামুটি মাস গেলে আমার টাকাটা চলে আসবে, তারপরে ক্লাসি হলো কি হলো আমাকে যায় আসে না। তাহলে সেক্ষেত্রে তো অফকোর্স সিনেমা আর এগোবে না। তোমাকে এই ধরনের কন্টেন্টই লোকে দেখছে, আমার টাকা উঠে আসছে, ব্যাস হয়ে গেল সেক্ষেত্রে। তাহলে তোমাকে এমন লোক খুঁজতে হবে যারা এই বাংলা সিনেমাকে সত্যি কথা বলতে কি এগিয়ে নিয়ে যেতে চায়, এবং তাদেরও পকেটে ওই আর্থিক জোরটাকে রাখতে হবে। আমি খালি বাংলা ভাষা নিয়ে চর্চা করব, বাংলা ভাষা কেন লোকে বলছে না, বাংলা সিনেমা কেন দেখছে না, সেটার আগে আমাকে ভাবতে হবে যে বাংলার মার্কেটে, বাংলার বাজারে আমি টাকা, সেটা কোত্থেকে আসবে। এবং এটা আমার মনে হয় যে আমি খুব উপর দিয়ে যাচ্ছি, খুব হালকাভাবে যাচ্ছি, বাট এটার শিকড়টা অনেক ভেতরে ছড়িয়ে আছে, যে তোমাকে বাংলার পুরো মানচিত্রটা, সেখানে আর্থিক দিক থেকে অনেক বেশি তোমাকে স্বাবলম্বী হতে হবে, না হলে হবে না। আজকে যদি তুমি সাউথে যাও, ওরা কি ওই মানে কি বলবো সেইভাবে খারাপ সিনেমা বানাচ্ছে না? অবশ্যই বানাচ্ছে, প্রচুর সিনেমা দেখতেই পারবে না, তোমার দেখতে ইচ্ছে করবে না, যেগুলো প্যান ইন্ডিয়া লেভেলে বিশাল ফেমাস হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। সেগুলো দেখছি, আমরা ভাবছি না সাউথ অনেক এগিয়ে গেছে, সেটা কিন্তু একদমই একেবারেই নয়। কিন্তু সাউথে প্রচুর ভালো ভালো সিনেমা হচ্ছে। আমার যদি কথার কথা বলছি, ধরো 100টা খারাপ সিনেমা হচ্ছে, 15টা কিন্তু খুব ভালো সিনেমা হচ্ছে। সেটা তারা ওই টাকাটা, হ্যাঁ, মানে তাদের মধ্যে সাউথে আমি ভালো কাজ করব, আমি কান্নাড় ভাষাতে ভালো কাজ করব, এই জোরটা, এই যে মানসিক জোরটা তাদের মধ্যে আছে, সেটা বাংলায় বুকে হাত রেখে কেউ বলুক যে কজন লোকের থাকতে পারে সেটা, বা আছে, যে আমি বাংলাতে ভালো কাজ করব। এই নয় আমি প্রথমে আমি দেখবো না যে বাণিজ্যিক দিক থেকে কতটা আসছে, হয়তো আসবে না, লাভ হবে না আমার, কিন্তু 2-3 বছর পরে বা 3-4টে সিনেমার পরে অ্যাকচুয়ালি আসবে, লাভটা হবে। এই রিস্ক যখন নেওয়ার ক্ষমতা থাকবে তখন আমার মনে হয় যে ভালো হবে। এমনি তোমার কার সিনেমা ভালো লাগে বাংলায়? কোন ডিরেক্টরের সিনেমা ভালো লাগে? অনির্বাণ খুব ভালো করছে। ওকে, অনির্বাণের সিনেমা, ওর মধ্যে বেশ একটা ওই নাটক, তারপরে নাটকেরই লোক একদম। তো উনি এখনো প্রচুর নাটক করেন, কিন্তু মানে একদম প্রচুর নাটক করে, আমার সেভাবে দেখা হয়নি, কিন্তু অবশ্যই মানে অভিনয়ের দিক থেকে তো কোনো তুলনা চলে না। এবং সৃজিত মুখার্জি সিনেমা, সব সিনেমা হয়তো ভালো লাগে না, কিন্তু উনি জানেন যে কিভাবে মার্কেটটাকে ধরতে হবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার সিনেমা তো ভালো হচ্ছে খারাপ হচ্ছে সেটা চলতেই থাকে, কিন্তু যে হ্যাঁ সিনেমা, আর এবং কৌশিক গাঙ্গুলি সিনেমার মধ্যে বেশ একটা ওই যে হয় না, মানে আমার কোনো নোংরামি নেই, মানে উল্টো পাল্টা কিছু নেই, এবং অভিনয় ভদ্রলোক অসাধারণ। সো ইফ আই tell you to choose between Kaushik Ganguly as a director and Kaushik Ganguly as a actor. actor. Okay, মানে over direction একদম ওর এই চোখ দিয়ে, যেমন আছে না যে ধরো এই হিন্দিতে পঙ্কজ ত্রিপাঠী, মুভমেন্ট নেই কোনো, ভদ্রলোক খালি চোখ দিয়ে খেলা করে যাবে। কেউ যদি ওই মানে মির্জাপুর ওয়েব সিরিজটা দেখে, নিজের হাতে কটা মার্ডার করছে বা কি করছে সেটা কিন্তু কিছুই নয়,
জাস্ট বসে বসে উনি ঘাটটা এরকম করে নাড়াচ্ছেন, চোখ দিয়ে একবার তাকাচ্ছে, চোখটাকে নামাচ্ছে, কথা বলার চেয়ে বেশি এফেক্টিভ হয়ে যাচ্ছে। ওকে। মানে এই জিনিসগুলো তো, এই জিনিসগুলো নিজেদের মধ্যে থাকে। মানে হ্যাঁ, অবশ্যই উনি অভিনয় শিখেছেন, কিন্তু এটা উনি মানে নিজের মধ্যে ছিল। সেরকমই বাংলা সিনেমা তো ধরো যে কয়েকজন খুব ভালো করেন কাজ এখনো, ধরো কৌশিক গাঙ্গুলি অবশ্যই, তারপরে ঋত্বিক আছে। এই যে চোখ দিয়ে ব্যাপারটা না, ঋত্বিক অসাধারণ। অসাধারণ। সো যেহেতু তুমি কমেডি কন্টেন্টই ক্রিয়েট করো, তোমার ইচ্ছে আছে স্ট্যান্ড আপ কমেডিতে যাওয়ার? হ্যাঁ, অবশ্যই ইচ্ছে আছে। ওকে, এন্ড হাউ ইট ইজ ডিফিকাল্ট দেন কন্টেন্ট ক্রিয়েশন, অর ইট ইজ ইজিয়ার? না, একদমই ইজিয়ার না। স্ট্যান্ড আপ কমেডি আমি অনেক জনকে চিনি, আমার বন্ধু বান্ধব যারা করে, আমি তাদের লাইভ শো দেখেছি, খুব ডিফিকাল্ট। সব সময় যে হাসি আসে তা কিন্তু নয় লোকজনের। তা সত্ত্বেও তোমাকে কন্টিনিউ করা এবং চেষ্টা করা যে পরের ডায়লগে যখন আমি বলবো সেখানে লোকে একটা এনগেজমেন্ট বাড়বে, লোকে হাসবে, খুব ডিফিকাল্ট। আর এটা হচ্ছে অনেকটা নাটকের মতো। নাটকে তাও তো তোমার 3-4টা ক্যারেক্টার তোমার সঙ্গে থাকবে, যে তোমাকে একটু হলেও সাপোর্ট দেবে, মেকআপ দিয়ে দিতে পারবে। এখানে তুমি একলা, কেউ নেই। নাটকে তাও প্রপস আছে, লাইটিং আছে, এখানে কিচ্ছু নেই। এখানে কিচ্ছু নেই। আর এখানে ডিসটেন্সটা হচ্ছে তুমি বসে আছো, আমি আছি দাঁড়িয়ে, এইরকম টাইপের ডিসটেন্স। এবং কোন মুডে এসছে, হ্যাঁ, বাড়িতে বউয়ের সঙ্গে ঝগড়া করে এসছে, বসের গালাগাল খেয়ে এসছে, বাড়িতে ফিরবে জানে যে বাচ্চাকে ঘুম পাড়াতে হবে, বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করে, কোন রকম এখানে একটুখানি হাসবার জন্য এসছে, তার জীবনে কোনো হাসি নেই, এসবের জন্য সে এসছে। এবং ভাবো একজন ধরো মা বাবা এসছে, একজন 16 বছরের একটা ছেলে এসছে, একদম সে বেচারা হাসতেও পারছে না। তারপরে কি হলো, ধরো তুমি একটা মোটামুটি স্ক্রিপ্ট তো মুখস্থ করে আসে, এবার তুমি একটা ভেবে এসছো যে আমি জিজ্ঞেস করবো কাউকে যে দাদা আপনার বাড়িতে কোনো ভাড়াটিয়া আছে, হয়তো ভাড়াটিয়া নিয়ে কোনো চোখ বলবে না, নেই। তুমি না মানে ও আচ্ছা ব্যাস, মানে তুমি কিছু আর মানে তুমি আর এগোতেই পারবে না। রাইট, ক্রাউড ওয়ার্ক ইজ হ্যাঁ, মানে একদমই। আমি দেখেছি অনেকে ধরো জিজ্ঞেস করছে যে এই এখানে এমনি র্যান্ডামলি কথা বলতে বলতে জিজ্ঞেস করে নিল, এই এখানে কেউ লন্ডনে থাকেন? লন্ডনে কেউ থাকেন? এখানে কলকাতায় লন্ডনে কেউ থাকে? জানে যে কেউ কে আর আসবে লন্ডন থেকে? একজন মাসিমা, আমি থাকি। ও আচ্ছা, ঠিক আছে, না লন্ডনে আমি কিছু বলতে চাইনি, এমনি বললাম আর কি। মানে ও হয়তো বেচারা ভেবেছিল যে কিছু একটা করে পারলো না। এইগুলোই হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিতে খুব ডিফিকাল্ট। পারফেক্ট। সো তোমার যাওয়ার ইচ্ছা আছে? একদম, অবশ্যই ইচ্ছা আছে। আর ইউ প্ল্যানিং টু ডু? হ্যাঁ, মানে সুযোগ সুবিধা কিছু কথাবার্তা চলছে। আমার মনে হয় যে তার স্ক্রিপ্টটা একটুখানি অন্য ধরনের হওয়া উচিত। মোটামুটি ধরো একটা আধ ঘন্টা আমি এনগেজমেন্ট রাখবো। হ্যাঁ, মানে আমি করলে চেষ্টা করব যে আমাদের যেভাবে কর্পোরেট লাইফ বা মানে বা ধরো আমি রোজ যা দেখছি না দেখছি সেগুলোর উপরে করতে, তো দেখা যায়। সো এতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করার পর কি কখনো মনে হচ্ছে যে তো কোনোদিনও তোমার মানে কন্টেন্ট ক্রিয়েশনটা তোমার কাজকে ছাপিয়ে যাবে, তুমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন নেই? দেখো, আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি যে পড়াশোনা করে এসেছি, যে লাইনে আমি ছিলাম একদম ইউনিভার্সিটি লেভেল অবধি, তার মানে সেই লাইনের পড়াশোনার উপরে আমার কাজটা। কাজেই আমার এই কাজটা বলতে পারো আমার কাছে একটা মস্তিষ্কের ব্যায়াম। খুব ভালো লাগে আমার এই কাজটা করতে। এবং আমি আমার সবকিছু দিই কাজের উপরে। আমি 10টা থেকে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি কাজ করতে পারি, 11টা 11:30 অবধি কাজ করতে পারি দরকার হলে। কিন্তু আমি এটাও জানি যে তার 1 ঘন্টা পরে আমি কন্টেন্ট ক্রিয়েট করব। মানে আমি আমার কাজটাকে খুব ভালোবাসি, আমি সেটা থেকে এই মুহূর্তে ছেড়ে যাওয়ার কথা ভাবছি না। কিন্তু কাজের সঙ্গে সঙ্গে আমি এটাকেও চালাতে চাইছি। মানে চাইছো যে দুটোই প্যারালালি চলুক। এইবারে ধরো আমি সেরকম সুযোগ পেলাম কিছু, আমি জানি না ভবিষ্যতে কি হবে, তখন ভাবা যাবে। এখন তো চলছে, ভালোই চলছে। পারফেক্ট। সো নিজের কন্টেন্ট নিজেই লেখো, নিজেই মানে ডু ইউ হ্যাভ এনি টিম অর সামওয়ান? না, সেরকম কোনো টিম আমার নেই। আমি নিজের কন্টেন্ট নিজেই লিখতে পছন্দ করি, নিজেই রেকর্ড করি। একদম নিজেই, হ্যাঁ একদমই নিজেই করছি। তো কারণ আমি মনে করি যে আমি যা ভাবছি সেটা আমি একমাত্র লিখতে পারবো। ওকে। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য কেউ লিখলে আমি তার কাজ করবো না, অবশ্যই করতে চাইবো আমি। সেরকম যদি সুযোগ আসে বা যখন সুযোগ আসে আমি অবশ্যই করি। কিন্তু আপাতত আমি নিজের কন্টেন্টের জন্য আমি নিজের স্ক্রিপ্টটাকেই আমি পছন্দ করি। পারফেক্ট। সো কাউকে ক্রেডিট দিতে চাও তোমার এই জার্নিতে? আমার বাবা গল্প, কবিতা এগুলো মানে এখনো লেখেন।
ওকে। তো বলতে পারো যে বাবা আমার কাছে আদর্শ এই ধরনের সমস্ত লেখা কন্টেন্টের, যেভাবে আমি লিখবো এই জিনিসগুলো বাবার থেকেই শিখেছি বলতে পারো। মানে ইন্টারেস্টটা ছোটবেলা থেকে একদম বাবার ইন্টারেস্টটা থেকেই grow করা। ইন্টারেস্টটা ছোটবেলা থেকেই বাবার থেকেই গ্রো করা। তো বাবা যদি উৎসাহ না দিত আমাকে, বাবা যদি ঠিক সময় ঠিক বয়সে ওই গল্পের বইগুলোকে আমার সামনে এগিয়ে না দিত, তাহলে আমার মধ্যে এই ব্যাপারটা আসতো না। Correct. আমি তখন মানে মানে কি বলবো, যে আমি সেই জেনারেশনে বিলং করি যারা ছোটবেলাতে হয়তো সেইভাবে মোবাইলটা পাইনি, সেইভাবে কেন একদমই পাইনি। And আমার মনে হয় আমি থ্যাঙ্কফুল যে আমি পাইনি। Right. আমি মাঠে খেলেছি, এই ধরো এখন প্রচন্ড গরম, মানে প্রায় 45 ডিগ্রি মতন লাগছে বাইরে বেরোলেই। আমার মনে হচ্ছে স্কুলে যখন পড়তাম এই প্রচন্ড গরমে আমরা বন্ধুরা মিলে মাঠে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, গরম লাগতো না। এই যে জিনিসগুলো এই এই সবকিছুই কিন্তু ডিপেন্ড করে যে তুমি কিভাবে পরবর্তীকালে মানুষ হচ্ছ, বা তুমি যে কাজগুলো করছো তুমি কি ভাবছো, সবকিছু এর মধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছে। পুরো ভিতটা কিন্তু তখনই তৈরি হয়ে যায়। তা আমার মনে হয় যে আমার ভিতটা ভালো ছিল। কারেক্ট। সো ফ্যামিলি কখনো কমপ্লেন করে না যে এই তো অফিস থেকে এলে আবার কন্টেন্ট ক্রিয়েশন করছো, আমাদেরকে টাইম দাও না? না, মানে আমার একদমই ধরো বাবা মা আমার ওয়াইফ এরা সবসময়তেই সাপোর্ট করে। ওকে। এটা মানে আমি মানে যখন ধরো বাড়িতে পাম্প চলছে বা মিক্সি চলছে বা কোনো আওয়াজ আসছে, আমি বলে দিই যে প্লিজ একটু বন্ধ করে দাও। ইনফ্যাক্ট এরকমও হয়েছে, ধরো এটা বেশ মানে অনেকবার হয়েছে, ধরো আমি অন্য কোনো জায়গাতে শুটিং করতে গেছি, ধরো 3-4 জন মিলে করছি, আমি দেখলাম যে পাশের বাড়িতে একজন কাপড় কাচ্ছে দুপুর বেলাতে, ছাদে উঠে সে একদম পুরো ধাপ ধাপ করে কাপড় কাচ্ছে, বিশাল চিৎকার, কিছু বলতেও পারছে না কেউ। আমি চিনি তাদেরকে, আমি জাস্ট জানলা থেকে মুখ বাড়িয়ে বললাম যে কাকিমা প্লিজ 10 মিনিট পরে একটুখানি কাপড় কাচবেন। কাকিমা বলল কেন, কি হয়েছে? আমি খুব স্মার্টলি বললাম আরে টিভিতে দেখাবে, সিরিয়ালে শুটিং চলছে। কোন চ্যানেলে দেখাবে, কখন দেখাবে, রাত্রি 8টার সময় দেখে নেবে কাকিমা, প্লিজ একটুখানি চুপ করে যাও, নাহলে তোমার কাপড় কাচার আওয়াজ আসবে। কাকিমা চুপ করে গেল, সুন্দর 10 মিনিটের মধ্যে শুটিংকে সামনে। দারুণ টেকনিক। হ্যাঁ, মানে এই জিনিসগুলো বেশ মজা লাগে। ওকে, পারফেক্ট। সো তুমি যেহেতু কর্পোরেট লাইফে আছো, একটা এটা আমার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের কোয়েশ্চেন, ঠিক আছে, যে এআই এখন সব থেকে বুমিং একটা মানে কর্পোরেট লাইফে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ। ওকে, সো হাউ ডু ইউ সি দ্যাট এআই উইল ট্রুলি মানে সব জব শেষ করে দেবে এরকম কিছু দেখছো? না, তোমাকে এআইটা শিখতে হবে। ওকে, এটা তোমাকে শিখতেই হবে। জব শেষ করে এআই শিখতে হবে বলতে কি বলতে চাইছো? এআই তে প্রোগ্রামিং করা শিখতে হবে? না, আমি সেটা বলছি, এআই ইউজ করা বলছি, একদম সেটা বলছি। এই ধরো কম্পিউটার এসে মানে এই ধরো যখন প্রথম কম্পিউটার এসেছিল তখন কি মনে ছিল যে সবকিছু চাকরি বাকরি চলে যাবে। হ্যাঁ, কিছু চাকরি অবসোলেট হয়ে গেছে, কিন্তু প্রচুর নতুন চাকরি তৈরি হয়েছে। নতুন জেনারেশন তারা শিখেছে। সেম জিনিস তোমার এআই এর সঙ্গেও আছে। এবার এআই এর দুটো পার্ট। একটা পার্ট হচ্ছে আমি এআই তে প্রোগ্রামিং শিখবো। আমি একটুখানি টেকনিক্যালি দিক দিয়ে বলছি। ধরো আমি শিখবো কিভাবে আমাকে একটা সে যারা জানো যে ধরো একটা ভয়েস রেকগনিশন মডেল বা ধরো সে ধরো তোমাকে একটা কিছু চ্যাটবট তৈরি করতে হবে, কিভাবে আমি করব প্রোগ্রামিংটা একদম ফ্রম স্ক্র্যাচ, যেটাকে বলে আর ইংলিশে, বা চ্যাট জিপিটি যেটা জেনারেটিভ অ্যানসার, একদম জেনারেটিভ অ্যানসার দিয়ে দেবে, সেটা আমি কিভাবে করব। ধরো চ্যাট জিপিটি তুমি একটা গিয়ে গুগলে টাইপ করলে যে চ্যাট জিপিটি কলকাতার সবথেকে ভালো বিরিয়ানির দোকান কি আছে, চ্যাট জিপিটি তোমাকে 10টা দিয়ে দিল, সেটা তো একরকমের হলো। কিন্তু তুমি তোমার কাজের জন্য চ্যাট জিপিটি কে কিভাবে ইউজ করতে চাইছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে ধরো তুমি একটা বিজনেস, ধরো তুমি একটা ক্যাফে ওনার, এবার সেখানে তুমি চ্যাট জিপিটি কে কিভাবে তৈরি করবে যে তোমার কাস্টমাররা ওটাকে ইউজ করে সঙ্গে সঙ্গে কোনো খাবারের বিশাল কিছু একটা পেয়ে গেল, আমার এই খাবারের সঙ্গে এই খাবারটা নিলে আমার দাম কম হবে, বা এই খাবারটা ইটালির এই খাবারটা ভালো, আমি এখানে ট্রাই করতে পারি, এই ধরনের জিনিসগুলো। তাহলে সেটা তোমাকে জানতে হবে, বা তার জন্য তোমাকে প্রোগ্রামিং শিখতে হবে, সেটা একটা জিনিস। এবার সবার পক্ষে সেটা সম্ভব না, যে শিখবে সেটা খুব ভালো। তাহলে সেকেন্ড জিনিসটা কি আছে, আর একটা যে সাইডটা, সেটা হচ্ছে তোমাকে এই এআইটাকে কন্ট্রোল করা, বা এআই এর যেটা প্রোগ্রামিং হয়ে গেছে, ইন্টারফেস তৈরি হয়ে গেছে, সেটা আমি কিভাবে ইউজ করব, যেটাকে অনেকে বলে ধরো একটু হালকা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা। আমি কিভাবে কোন প্রম্পটটা দেব, আমি কোন সময় কোন সে ধরো ওয়েবসাইটে যাব, আমি কি ধরনের কিওয়ার্ডগুলোকে দেব, আমি কোন টেমপ্লেট কিভাবে ইউজ করতে পারবো, সেখানে তোমার প্রোগ্রামিং শেখার কোনো দরকার নেই, খুব সহজে তুমি করতে পারছো সেগুলো। ওইগুলো তুমি শিখে নাও, কাজে তোমার দুটো লাইনই খোলা আছে, তুমি সেগুলো শেখো। যদি না শেখো তাহলে যারা বিশেষ করে যারা ধরো এই মানে
একটু ধরো বিজনেস কন্টেন্ট যারা বানায়, সে ধরো লাইভে এসে করছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। কারণ এআই কিন্তু ওইগুলোকে রিপ্লেস করে দেবে। ওই তোমাকে ধরো 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 তুমি ধরো একটা আমি কেমন করে শেয়ার মার্কেট শিখবো, সেটা ধরো তুমি এখন একটা খুলে দিচ্ছি, ইউটিউবের তোমার চ্যানেল আছে, এগুলো কিন্তু এআই দিয়ে খুব সহজে হয়ে যাবে। Correct. তোমার নিজের আসারও দরকার নেই ক্যামেরার সামনে। তাহলে আমি কিভাবে ওটাকে ইউজ করবো, Use এআইটাকে, করতে পারবো সেটা খুব খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। সো আমার তোমার সাথে কথা বলতে যেটা সবচেয়ে ভালো জিনিস লাগলো, যে তুমি তোমার কন্টেন্টে যতটা রিলেটেবল, যতটা কি বলবো, ইজি টু অ্যাক্সেস কন্টেন্ট তৈরি করো, ঠিক ততটাই তুমি টেকনিক্যালিও সাউন্ড। ওকে, সো আজকাল বা হয়তো গত দশক ধরে একটা ভীষণ ট্রেন্ড চলছে যে তুমি 9 to 5 জব করো মানেই তোমার লাইফটা বোরিং, তুমি ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে, তোমার ইমিডিয়েট চাকরিটা ছাড়া উচিত, বা চাকরিটা ছেড়ে তুমি নিজের কিছু একটা করো যেটাই তুমি মিজারেবলি ফেল করলে বেসিক্যালি, ঠিক আছে। নট এভরি স্টার্টআপ ইজ আ সাকসেসফুল ওয়ান, রাইট? সো হাউ ডু ইউ সি দ্যাট? মানে কাজ, আমি চাকরি করি মানেই আমি একটা ভুল পথে হাঁটছি? না, এটা একদমই নয়। মানে প্রথম কথা হচ্ছে যে আমরা যারা চাকরি করি, সত্যি কথা বলতে কি, আমরা একটা প্রিভিলেজ সোসাইটিতে বিলং করি, এটা মাথায় রাখতে হবে। সবসময় ভাবা উচিত যে আমাদের মতন দেশে কত লাখ লাখ মানুষের চাকরি নেই, এটা খুব ইম্পর্টেন্ট। হতে পারে যে তুমি যে চাকরিটা করছো হয়তো তুমি সেরকম মাইনে পাচ্ছ না, তুমি অফকোর্স তুমি আরো ভালো মাইনে পেতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি খারাপ আছো। আমরা খুব সহজে ধরে দিই যে আমরা খারাপ আছি, এটা একটা পারসেপশন ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা আমাদের চারপাশে একটা বাবল তৈরি করে নিয়েছি, যেখানে আমরা সবার সাথে, মানে অন্যদের সাথে আমরা নিজেদেরকে কম্পেয়ার করি। আমি কম সুখী, আমার চাকরিতে প্রচন্ড কষ্ট। হ্যাঁ, চাকরিতে চ্যালেঞ্জ আছে, কার নেই চাকরিতে চ্যালেঞ্জ? প্রত্যেকের আছে। মানে তোমার যদি মনে হয় যে বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের প্রচন্ড ভালো লাইফ, মোটেও নয়। তারাও চাকরি করছে অ্যাকচুয়ালি, তারাও কারোর মানে ইশারায় উঠছে নামছে। যে আজকে ব্যবসা করছে, তোমার কি মনে হয় যে ক্লায়েন্টদের কোনো ডিমান্ড নেই? তোমার কি মনে হয় যে আম্বানি খুব সুখে আছে? তোমার মনে হয় যে তার রাত্রে বিশাল ঘুম হচ্ছে? একদমই নয়। তুমি একবার তার জায়গায় পৌঁছে দেখাও দেখি, তোমার রাত্রে ঘুম উড়ে যাবে। তুমি ধরো আজকে আমি জাস্ট কথার কথা বলছি, আজকে আমার মনে হলো যে এই লোকটা তো বিরিয়ানির দোকান খুলেছে, দারুণ, কি 70 হাঁড়ি করে বিরিয়ানি সেল হচ্ছে, তো লাইফ সেট। তুমি জিজ্ঞেস করো তো, ও হয়তো 6 মাস পরে ওর দোকানের কি অবস্থা হবে সেটা ভাবতে গিয়ে ওর রাত্রে ঘুম উড়ে গেছে। ও হয়তো জানে যে আজকে আমি ভাইরাল হয়ে গেছি, 2 মাস পরে আমি ভাইরাল থাকবো, যদি না থাকি তাহলে আমার চলবে কেমন করে? আজকে ভাইরাল হওয়ার 2 বছর আগে আমার হয়তো এক প্লেট বিরিয়ানি বিক্রি হতো না। একদমই তাই, একদমই তাই। কজন লোক 3-4টে বিরিয়ানি দোকান খুলতে পেরেছে। কাজেই এই কষ্টটা, এই চ্যালেঞ্জটা আছে এবং আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে। কিন্তু আমি যেই মুহূর্তে আমি কম্পেয়ার করে ফেলবো, আমি কেন মাইনে কম পাচ্ছি, আমি কেন এই হচ্ছি সেই হচ্ছি, সেখানে পিছিয়ে যাবো। তুমি তোমার দিক থেকে সৎ থাকো, একদম অনেস্ট থাকো, ভালো করার চেষ্টা করো। আমি ভালো করার চেষ্টা করব না, আমি কমপ্লেন করবো আমি ভালো নেই, কিচ্ছু হবে না। আর যেই চাকরিটা তোমাকে রুজি রুটি দিচ্ছে, অবশ্যই এটাই নিজের 100%। অবশ্যই মানে আমি এই বলছি না যে তুমি তোমার বসের চাকর হয়ে যাবে, সেটা কেউই চায় না, সেটা উচিত নয়। একটা সুস্থ প্রতিযোগিতার বাজারে সেটা কাম্য নয়। তা বলে ফাঁকি মেরো না, কিন্তু ফাঁকি মারবো না। আমি যে কাজটা করব, আজকে যদি আমি 5টা থেকে 6টা অবধি কাজটা করি, আমি 1 ঘন্টা ওই কাজটাই করব। আবার 7টা থেকে 8টা যদি আমি টিভি দেখি, আমি টিভি দেখবো। আমি সেখানে টিভিও দেখবো, আবার কুচকাজ করে অন্য কাজ করার চেষ্টা করছি, সেই কাজটাও হবে না, আমার টিভি দেখা হবে না। মানে বিইং এট দ্য মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মানে এটা আমি অনেক জায়গায় শুনেছি, ঠিক আছে, মেডিটেশন করতে বলে কেন? কারণ তারা চায় যে আমার ফোকাসটা একদম সেন্টার থাকুক, আমি যাতে কন্টিনিউয়াস সুইচ না করি, যে একবার আমার ফোকাসটা এদিকে, একবার আমার ফোকাসটা ওদিকে। ঠিক। সো মানে আমার মনে হয় প্রত্যেকের এই জিনিসটা ফলো করা উচিত, যে আমি যেটা করছি মন দিয়ে, একদম ঠিক মন দিয়ে ভাবছি, যখন মন দিয়ে খাওয়ার স্বাদটাই অনুভব করি, একদম মন দিয়ে করা উচিত সেটা। পারফেক্ট। সো ট্রুলি শুভম দা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। মানে ইউ আর ভেরি ক্লিয়ার। মানে মোস্ট ইম্পর্টেন্টলি এটাই যে তুমি তোমার গোলস সম্পর্কে, তুমি তোমার প্রফেশন সম্পর্কে, তুমি তোমার প্যাশন সম্পর্কে, তুমি
মানে পাজলড নও বা কনফিউজ নও যে না চাকরি থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে আমি আজকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি। মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক লাইক দ্যাট। হ্যাঁ, এবং তখন কি প্রবলেমটা হয়ে যায় বলো তো, তখন না হয় তোমার চাকরি ভালো করে, না হয় তোমার কন্টেন্ট ভালো করে। রাইট। একটা কথা আছে কি জানো তো, যে যখন তুমি মানে কখন তোমার নতুন চাকরির খোঁজ করা উচিত, কখন, যখন তোমার চাকরির দরকার নেই তখন। কারণ যখন তোমার চাকরির দরকার হবে তখন যদি তুমি নতুন চাকরির খোঁজ করতে যাও, সেটা খুব ভুল সময়। কারণ তুমি ভয় পেয়ে কিছু করতে পারবে না। তোমার মনে হবে যে আমি তো পারবো না ইন্টারভিউটা ক্র্যাক করতে। এদিকে আমার যে কোম্পানিতে কাজ করি সেও তো আমাকে বলেছে যে এবারে ছেড়ে দাও তুমি। কাজে যখন তোমার ঠিক সময় মনে হচ্ছে যে আমি তো চাকরি ভালো করছি, দারুণ চলছে, সেই সময়তে তুমি অন্য কিছু খোঁজ করার চেষ্টা করো। এটা একটা কথাতেই আছে। অর্থাৎ আমি আমার একটা দিক ধসে যাচ্ছে এবং আমি অন্য দিকটাকে নতুন করে কিছু করার চেষ্টা করছি, সেটা খুব ডিফিকাল্ট। তুমি যখন করবে একটা কাজ, সেটা খুব ভালো করে করো, ঠিক আছে, হয়ে গেল সেটা। কারণ দিনে 24 ঘন্টা তুমি সেটা করো না। আমি বিশ্বাস করি না কোনো চাকরিতে তোমাকে 20 ঘন্টা কাজ করতে হয়, মানে অন্তত আমি দেখিনি এখনো পর্যন্ত। বাকি যে সময়টা রইল, সেই সময়টা তুমি তোমার প্যাশনকে ফলো করো, দেখবে তোমার দুটোই ভালো চলবে, চলতে বাধ্য। তারপরে কোনো একটা দিকে তুমি খুব ভালো হয়ে গেলে, হয়তো চাকরিতে তুমি বিশাল উন্নতি করলে, প্যাশনে বিশাল উন্নতি করলে, তাহলে তুমি ওটা ছেড়ে দাও। কিন্তু একটা দিক রিগ্রেট নিয়ে চলে না। যখন একটা দিক ধসে যাচ্ছে তখন অন্য দিকটাকে ধরো না। যখন একটা দিক ভালো আছে তখন অন্য দিকটাকে ধরো, দেখবে আরাম করে করতে পারবে। ওই শান্তিটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর দিস সাজেশন, সিরিয়াসলি দ্যাট ইজ ফর মি। আমি তোমার থেকে জুনিয়র, ঠিক আছে, প্রফেশনালি অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেন্ট ক্রিয়েশনার, সো ইট উইল হেল্প মি আ লট। থ্যাংক ইউ। সো আমি বলতে পারো তোমার পথ অনুসরণ করেই কিছুটা চলছি, যে আমি আমার প্যাশন ফলো করছি, তার সাথে সাথে আমার চাকরিটাও চালাচ্ছি। সো ইট উইল হেল্প মি আ লট, বিকজ বিফোর টকিং টু ইউ মাই আইডিয়া ওয়াজ যে আমি কন্টেন্ট ক্রিয়েশনটা এই কারণেই করছি যাতে আমি চাকরিটা ছাড়তে পারি। বাট মানে ফ্রম টুমরো বা ফ্রম টুডে ইটসেলফ, ফ্রম দিস মোমেন্ট ইটসেলফ, আই ড্রপ দিস আইডিয়া। ওকে, আই উইল be very much honest to my job, একদম, মানে which brings me bread and butter, একদম। তার সাথে সাথে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনেও নিজের অনেস্ট এফর্টটাই দেব। নিশ্চয়ই, একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।